নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব লেখক জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। আমি যেদিন পেঁপে চারাটা পুঁতলাম ঠিক সেদিন ও আমাদের বাড়িতে এলো। তখন শ্রাবণ মাসের বিকেল। স্কুলে যাবার সময় রাস্তার নর্দমার পাশে সবুজ কচি, আমার আঙুলের সমান কি তার চেয়েও ছোট লিকলিকে একটা পেঁপে চারা চোখে পড়েছিল। কচু আর কাটানোটের জঙ্গলের মাঝখানে চারাটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আমার তখনই লোভ হচ্ছিল ওটা তুলে নি। কিন্তু ক্লাসে গাছটা রাখবার সুবিধা হবে না, এও 5টা ছেলে হয়তো ওটা হাতে নিয়ে দেখতে চাইবে। দেখতে দেখতে হাতের চাপে নরম চারাটাকে চটকে ফেলবে। তাছাড়া জামার পকেটে লুকিয়ে রাখলেও বেলা 4টে পর্যন্ত জল মাটি ছাড়া ওইটুকু গাছ শুকিয়ে আধমরা হয়ে যাবে চিন্তা করে তখন সোজা স্কুলে চলে গেছি। স্কুল ছুটি হওয়া মাত্র অন্য কোনো দিকে না তাকিয়ে কারো সঙ্গে একটা কথা না বলে আবার সোজা সেই নর্দমার পাশে কচু আর কাটানোটের জঙ্গলের কাছে চলে এসেছি। তারপর হাত বাড়িয়ে টুক করে পেঁপে গাছটা তুলে নিয়েছি। বর্ষাকাল, জলে ভিজে মাটি এমনই নরম হয়েছিল। আমার খুব ভালো লাগলো। অত তাড়াহুড়ো করে গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলার পরও যখন দেখলাম 10 নম্বর সূচের মতন সরু লম্বা আর দুধের মতন সাদা রঙের মূলটা আর মূলের চারপাশের চুলের মতো সরু সুচালো শিকড়গুলো একটাও ছিঁড়ে বা ভেঙে যায়নি, যেন মূল ও শিকড় সমেত চারাটা আমার হাতে উঠে আসতে তৈরি হয়েছিল। হ্যাঁ, তখন বিকেল। আমাদের রান্নাঘরের পিছনে ছাই আর জঙ্গল নিয়ে 4 হাত 5 হাত এক টুকরো জমি দিনের পর দিন বছরের পর বছর এমনই পড়ে আছে। দিন রাত ছায়ায় ঢাকা থাকে বলে সেখানে কোনো গাছ হয় না। এত বড় একটা জগডুমুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকার করে রেখেছে। সেখানে আর অন্য কিছুর চারা বা গাছ মাথা তুলতে সাহস পায় না। শীতের গোড়ার দিকে মা ফি বছর ধনে শাক লাগাতে গেছে, কিন্তু হয়নি। বাবা এই সেদিনও ডাটার বীজ ছড়িয়ে দিয়েছিল। বীজ ফুঁড়ে অগুন্তি কুড়ি বেরিয়েছিল। কুড়িগুলো যখন দুপাতার ছোট ছোট গাছ হয়ে বড় হচ্ছিল তখন আস্তে আস্তে সব ফ্যাকাশে রং ধরে শুকিয়ে খড়ের মতন হয়ে হয়ে মরে গেছে। দুটো একটা ডুমুরের ডাল কেটে দিয়েও বাবা সুবিধা করতে পারেনি। মুশকিল এই যে সবটা গাছ কাটা যায়নি। কাটতে গেলে আমাদের পিছনটা একেবারে বেআব্রু হয়ে পড়বে, এই ভয়ে বাবা ডুমুর গাছটা রেখেছিল। তা হোক, আমার পেঁপে গাছ বাড়বে না। ছায়ায় থেকে থেকে ফ্যাকাশে রং ধরে একদিন খড়ের মতন শুকিয়ে কাঠ হয়ে যাবে আশঙ্কা থাকা সত্ত্বেও আমি যত্ন করে চারাটা পুঁতলাম। পুঁতে বেশ করে খানিকটা বাড়তি মাটি উঁচু করে গুড়ির চারপাশে তুলে দিলাম। চৌবাচ্চার ঠান্ডা জল মগে করে বয়ে নিয়ে গিয়ে চারাটাকে প্রায় স্নান করিয়ে দিলাম। দিয়ে আমি যখন শূন্য মগ হাতে করে সোজা হয়ে দাঁড়িয়েছি তখন ও আমার পিছনে এসে দাঁড়ায়। শুকনো পাতার মচমচ শব্দ শুনে চমকে ঘাড় ফিরিয়ে দেখি সুকুমারদের বাড়ির সেই যে ছোকরা চাকর, নামটা অবশ্য তখনই মনে পড়ে গেল, মদন। মিটমিট করে হাসছে, বগলে একটা ছোট পুটলি, পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট, গায়ের গেঞ্জিটা আরো বেশি ছেঁড়া। পিঠের দিকটা কেমন আছে চোখে পড়ছে না। দেখলাম বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার আর কিছু নেই। হাসছিস কেন?
আমি গম্ভীর হয়ে গেলাম। গাছ দেখছি। আমাকে গম্ভীর দেখে মদনও গম্ভীর হয়ে গেল। বটের চারা? তোর মাথা। রাগ করে বললাম, বাড়ির ভিতরে কেউ বটগাছ লাগায় নাকি আহম্মক? পেঁপের চারা, বটের পাতা এমন হয়? কথা না বলে মদন চোখ তুলে মাথার ওপর জগডুমুরের ছড়ানো ডালপাতার দিকে চেয়ে রইল। তখন আমি লক্ষ্য করলাম মদনটা খুব শুকিয়ে গেছে, হাত পা কাঠির মতন হয়েছে দেখতে, কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে। ওর মাথায় কেমন চমৎকার টেরি দেখেছি, তার কিছু ছিল না, যেন অর্ধেক চুল উঠে গেছে, ছোট হয়ে গেছে মাথাটা, এইটুকুন ছোট ছোট চুল, তাও কতকাল যেন তেল জলের মুখ দেখেনি। একটা ঢোক গিললাম। কোথায় ছিলি এতকাল? সুকুমারদের বাড়িতে তো দেখিনি। ব্যায়াম হয়েছিল, দেশে গিয়েছিলাম। মদন আমাদের উঠোনের দিকে ঘাড় ফেরালো। মা ঠাকুরও নাচে ঘরে? আমার চোখে চোখ রেখে যখন ও প্রশ্ন করল, তখন হঠাৎ আমার মাথায় একটা কথা এলো। সুকুমারদের বাড়িতে আর তুই চাকরি করিস নে? মুখ বেজার করে মদন ঘাড় নাড়ল। মা কোথায়? চুপ করে ওর রোগা হাত পা ও ছেঁড়া জামাটা আরও একবার দেখতে দেখতে পরে বললাম, মার শরীর খারাপ, সবে আতর থেকে বেরিয়েছে, শুয়ে আছে। ভাই হয়েছে বুঝি? মুখ বেজার করে আমি মাথা নাড়লাম। বোন, রংটা যদিও আমার চেয়ে ফর্সা হয়েছে। মদন চুপ করে থেকে আমার পেঁপে চারাটা দেখে। একটা কথা মনে হলো, কিন্তু চেপে গেলাম। কেন মাকে? আমার মাকে দিয়ে কি দরকার? মদনের চোখের দিকে তাকাই। মদন অল্প হাসে। দরকার আছে, আয় আমার সঙ্গে আয়। কলতলায় গিয়ে হাত ও পায়ের কাঁধা ধুয়ে ফেলি। মুখটা ধুয়ে ফেললাম। হাতের পুটলি চৌবাচ্চার সিমেন্টের ওপর নামিয়ে রেখে মদন হাত ধোয়, পা ধোয়, তারপর আজলা করে ঢকঢক করে অনেকটা ঠান্ডা জল খেয়ে নেয়। রোগা পেটটা ফুলে ওঠে। মাথায় আমরা দুজন সমান। আমার বয়স বেশি কি মদনের বয়স চিন্তা করছিলাম। হয়তো দুজন এক বয়সের ছিলাম। আয় এই দিকে আয়। ঘরের পৈঠায় উঠে মাকে ডাকলাম। মা, ও মা, মা। মদন আমার পেছনে দাঁড়ায়। বাচ্চা বোনটাকে নিয়ে মা সম্ভবত শুয়েছিল। আমার ডাক শুনে উঠে বসল। রোগা ফ্যাকাশে মুখখানা দরজার কাছে বাড়িয়ে দিয়ে বলল, কেন, কি হয়েছে? মদন, সুকুমারদের বাড়ির মদন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। মা হঠাৎ চুপ করে রইল। মদনকে ভালো করে দেখল। কি হয়েছিল রে তোর? একটু পর মা প্রশ্ন করে। ব্যামো, কালা জ্বর। মদন এক পা এগিয়ে চৌকাঠ ঘেঁষে দাঁড়ায়। এখন আর জ্বর হয়? মদন মাথা নাড়ল। আবার কি ভাবল মা। তারপর, ও বাড়ি গিয়েছিলি? মদন এবারও কথা না বলে ঘাড় কাত করল, মানে সুকুমারদের বাড়ির কথা হচ্ছে। আমি চুপ থাকি। গিন্নিমার সঙ্গে দেখা হয়েছে? হয়েছে। মদন মার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায়। আমাকে আর রাখবে না, গিন্নিমা বলল অন্য লোক রাখা হয়ে গেছে। সে কি রে? অবাক হবার সুরে মা বলল, তুই ওদের পুরনো লোক, এতকাল কাজ করলি। একটু থেমে মা পরে আস্তে আস্তে যেন অনেকটা নিজের মনে বলল, তা অসুখ বিসুখ তো মানুষের হবেই,
অসুখ করলো, দেশে গেল, এর মধ্যে অন্য লোক রাখা হয়ে গেল। না হয় রাখলো, কিন্তু আবার কি ভেবে মা মদনের মুখ দেখে। আর কারো বাড়ি গিয়েছিলি? কেউ কথা দিল? মদন মাথা নাড়ল, আর তৎক্ষণাৎ আমি বলে বসলাম, সুকুমারদের বাড়িতে না করে দিতে ও সোজা এখানে চলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি চুপ করো। মা আমাকে ধমক দিতে আমি চুপ করলাম। চুপ করে মদনের দিকে তাকিয়ে দেখলাম ও কাঁদতে আরম্ভ করেছে। কান্নার শব্দ নেই, চোখে জল আসছে, আর হাতের পিঠ দিয়ে ক্রমাগত তা মুছতে চেষ্টা করছে। তা কর্তা আসুক, মা বলল, একবার ওকে জিজ্ঞেস করে দেখি। বাচ্চা বোনটা কেঁদে উঠতে মা ঘুরে বসল। চোখ মোছা শেষ করে মদন আমার দিকে তাকায়। আমিও ওর মুখ দেখি। একটা সূক্ষ্ম হাসির রেখা ওর ঠোঁটের ধারে উকি দেয়। সম্ভবত আমার ঠোঁটের কিনারেও এমন একটা রেখা জেগেছিল। বস্তুত আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না, অত বড় বাড়ির চাকর আমাদের বাড়িতে চাকরি করবে। তেতলা বাড়ি, মোটর গাড়ি, রেডিও, আর 3টে চাকর চাকরানি, হইচই খাওয়া দাওয়া। আমাদের ছোট উঠোন, টালির ঘর, কেরোসিনের আলো, টিমটিমে ঠান্ডা সংসার। সন্ধ্যার দিকে বাজারের থলে হাতে ঝুলিয়ে বাবা ঘরে ফিরল। আমি আমার ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছি। মদন বাইরে পৈঠার অন্ধকারে চুপচাপ বসে আছে। 2 পয়সা দিয়েছিল মা ওকে। সেই সকালে ট্রেনে 2 পান্তা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপেছিল। সারাদিন খাওয়া হয়নি। তার ওপর সবে ব্যারাম থেকে উঠে এসেছে। পয়সা দিয়ে মুড়ি কিনে খেয়ে মদন অন্ধকারে বসে ঝিমোচ্ছিল। মাঝে মাঝে চড়চাপড় দিয়ে গা থেকে মশা তাড়াচ্ছিল। কিন্তু আমি কান পেতেছিলাম বাবা কি বলে শুনতে। হাত মুখ ধুয়ে বাবা বিশ্রাম করতে বসে। মা উঠে চা তৈরি করে দেয়। বস্তুত এই খারাপ শরীর নিয়েই মাকে রান্না ও ঘরের আরও 5টা কাজ করতে হচ্ছিল। চা খেতে খেতে বাবা সব শুনল, শুনে হাসল। কেন, 3টে লোক আছে, ড্রাইভার আছে, বাগানের কাজ করতে বাইরের একটা লোক রাখা হয়েছে, না হয় আরও একটা। কত বয়স? আমাদের মিন্টুর চেয়ে বড় হবে না। কি নাম যেন ছেলেটার? মদন। পুরনো লোক ওদের, এভাবে মুখের ওপর না করে দিল। একটু থেমে বাবা শেষ করল, বড়লোক কি আর গরিবের দুঃখ বোঝে? এখন বেচারা যায় কোথায়? মা যেন ও ঘর থেকে আরো কি বলল। বাবা চিন্তা করছে। বুঝতে পারলাম বাবা চিন্তা করে দেখছিল সবটা বিষয়। আমি আস্তে আস্তে উঠে বেরিয়ে চৌকাঠের পাশে গিয়ে দাঁড়াই। মদন বাবার পায়ের কাছে চুপ করে বসে আছে। বলতে কি, মদনের জন্য আমার বুকের ভিতর ভয় ভয় করছিল। যদি বাবা না বলে বসে, যদি বাবা বলে যে, কত মাইনে দিত ওরা বললি? 10 টাকা, আর 2 বেলা ভাত, 2 বেলা জল খাবার। বাবার মুখের দিকে তাকিয়ে মদন ঘাড় কাত করল। বাবা আবার চিন্তা করছে। মা ছোট বোনটাকে দুধ খাওয়ায়। মার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বাবা প্রশ্ন করে, তুমি কি ওষুধটা খেয়েছিলে? মা মাথা নাড়ে। ওষুধটা ভালো, ওইটুকুন শিশি, 6 টাকা দাম। তা ভালো জিনিস, খাও। নিয়মিত খেতে থাকলে শরীরে বল পাবে। বলে বাবা আবার মদনের দিকে দেখে। তারপর, আমি গরিব, কেরানি মানুষ, অত মাইনে দিতে পারবো না, অথচ একটা লোকও চাই,
মিন্টুর মার শরীর একেবারে ভেঙে গেছে। তা বাপু। মা মদনের মুখ লক্ষ্য করছে, আমিও তাকিয়ে আছি ওর দিকে। মদন ঘাড় হেঁট করে নখ খুঁটছে। বাবা বলল, দুবেলা ভাত খাবে, আর সকালে বিকালে ওই একটু চা রুটি, আমাদের যা হয়। আর হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে রেখে বাবা গামছা দিয়ে কপালের ঘাম মুছল। অর্থাৎ বাবা ইতস্তত করছিল। একটা বাড়তি লোকের খোরাক জুগিয়ে অতিরিক্ত 2 টাকা 1 টাকা ঘর থেকে বের করে দিতেও বাবার কষ্ট হবে আমার জানতে বাকি ছিল না। অনেক কষ্ট করে বাবা মার জন্য একটা ওষুধ কিনে এনেছে। আমার স্কুলের 2 মাসের মাইনে জমে গেছে। বাবা এসবই চিন্তা করছিল। মুখ দেখে বুঝলাম। মা মদনের দিকে তাকালো। 10 টাকা মাইনে দেওয়া আমার পক্ষে সম্ভব না বাবু, 3 টাকার বেশি পাবে না। অবাক হয়ে দেখলাম মদন তৎক্ষণাৎ ঘাড় কাত করছে। বাবা খুশি হল। তাছাড়া কাজকর্ম আমার সংসারে আর তেমন কি, অতিথি অভ্যাগত নেই, বাইরের লোক নেই, 3 জন তো আমরা মানুষ। মদন আবার ঘাড় কাত করল। হ্যারিকেনের আলোয় চোখে চোখ পড়ল। ওর মুখে হাসি ফুটেছে, মানে তাতেই সে রাজি। মদন আমাদের বাড়িতে থেকে গেল। আমার এত ভালো লাগছিল। বড় বড় 4টে ডুমুরের ডাল কেটে ফেলল মদন। আকাশটা ফর্সা হয়ে গেল। আমার পেঁপে চারাটা ফটফটে রোদের মুখ দেখে হাসতে লাগল। এইবার গাছটার জোর বাড়বে, মদন বলল। ওই ডুমুরের ডাল দিয়ে আমি বেড়া তৈরি করে দেব, ছাগল গরু এসে মুখ লাগাতে পারবে না। আরও 2-4 রকমের চারাগাছ এনে পুঁতব। আমি বললাম, জমিতে এখন রোদ লেগেছে, এখন গাছ বাড়বে। তার জন্য চিন্তা কি, আমি যখন এসে গেছি আর চিন্তা নেই। আমি হরেক রকমের চারা এনে লাগিয়ে দেব। খুশি হয়ে মদনকে চুমু খাবার মতন আমার মনের অবস্থা। সকালে মাকে বাটনা বেটে দিয়ে, জল তুলে দিয়ে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে একটু অবসর হতে ও ছুটে এসেছিল রান্নাঘরের পিছনে। পেঁপে চারাটা ছায়ায় ঢাকা আছে দেখে তক্ষুনি ও কাটারি হাতে করে ডুমুর গাছে উঠেছে। রোগা শরীর, পা দুটো ঠকঠক করে কাঁপছিল। ভয় পেয়ে আমি নিচে দাঁড়িয়ে বললাম, সাবধান, দেখিস পড়ে টরে না যাস। গাছের ডালে কাটারির কোপ বসাতে বসাতে মদন বলছিল, আমরা চাষির ছেলে, হুট করে কি গাছ থেকে পড়ে যাই। আমি আর কিছু বলিনি। এত বড় 4টে ডাল কাটা হয়ে গেছে দেখে বাবা চোখ কপালে তুলল। এটা কি করলি মদন, বাড়ির আবরু নষ্ট করে ফেললি। মা পিছনে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসে। বাবা যখন ডুমুর গাছের অবস্থা দেখে খুব একটা হায় আফসোস করতে আরম্ভ করল, তখন মা মুখ থেকে আঁচল সরালো। আমি তো বুড়ো হতে চললাম, তোমার ছেলের বউ আসতে এখনো ঢের দেরি, অত আবরু রাখবার দরকার কি। তাছাড়া, যেন একটু অবাক হয়ে বাবা মার মুখ দেখছিল। মা বলল, তাছাড়া আমাদের পিছনটা তো ফাঁকা, পোড়া মাঠ, মানুষের মুখ দেখা যায় না, আবরুর দরকার পড়ে না। অর্থাৎ মা যেন মদনের কাজটা সমর্থন করল। আমি বুঝে গেলাম, কেন করবে না। আমি বাগান করতে চাই, আর মদন এ বাড়ির কাজে লাগতে না লাগতে আমাকে সাহায্য করছে। মা কি সেটা ভালো চোখে না দেখে পারে? তাছাড়া এমনই মদন মার খুব বাধ্য হয়ে পড়ল। মা শুধু চোখের ইঙ্গিত করতে মদন এটা এনে দেয়, ওটা বাড়িয়ে দেয়। কয়লার গুঁড়ো জমেছিল, মাটি এনে মদন নিজে থেকে এত এত গুল তৈরি করে ফেলল। মাকে বলতে হলো না। রোদে শুকিয়ে সব গুল নিজেই তুলে রান্নাঘরের কোণে এনে জড়ো করে রাখল। মা বলল, গরিবের ছেলে,
গরিবের সংসারেই তো মানিয়েছে বাবা। ও বাড়ি আমি আর ইয়ে করতেও যাব না। মদন একটা খারাপ কথা বলতে চাচ্ছিল। মা ধমক দিতে ও চুপ করল। তারপর মা কি ভেবে হাসল। কেন, ওরা কি তোকে খেতে টেতে দিত না? চাই দিত। যেন কথাটা বলতে মদনের মুখ চুলবুল করছিল। সরু চালের ভাত, গাওয়া ঘি, মাখন, ঘন দুধ, এই এত বড় টুকরো মাছের সব ওরা খেয়েছে। কর্তা খেয়েছে, গিন্নি খেয়েছে, খোকা খেয়েছে। আমাদের ঝি চাকরদের জন্য মোটা চালের ভাত আর ডাল আর পুঁই চচ্চড়ি। মাসের মধ্যে এক আধ দিন কুচো চিংড়ি পেতাম চচ্চড়িতে। আর ডালের কি চেহারা, গঙ্গা জল। এমনভাবে হাত নেড়ে ঠোঁট বাঁকিয়ে মদন সুকুমারদের বাড়ির খাওয়ার বর্ণনা করছিল যে আমি ও মা একসঙ্গে জোরে হেসে ফেললাম। বাবা এসে পিছনে দাঁড়িয়েছে, কেউ দেখতে পায়নি। বাবা ধমক লাগালো, কি হচ্ছে কি? একজনেরটা খেয়ে সে নিন্দে করতে নেই। বলল, যার নুন খাবো তার গুণ গাবো, নিন্দে করা পাপ। আমাদের হাসি নিভে গেল। মদন চুপ করে রইল। আমি সেখান থেকে সরে গিয়ে আমার পেঁপে গাছের তদারক করতে লাগলাম। রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আমি বাবার গলা শুনছিলাম। তা অত গুল দেবার কি দরকার ছিল? একটা কচি বাচ্চা পেটের দায়ে নয় এখানে চাকরি করছে, তাই বলে তুমি সব কাজ ওকে দিয়ে সারছ? বুঝলাম মাকে বলা হচ্ছিল। মা বলছিল, আমি কিছু বলিনি, বরং আমি না করেছি। নিজে থেকে ও মাটি এনে বসে বসে এসব দিয়েছে। তারপরও বাবা গুম গুম করে কি বলছিল আমি শুনতে পাইনি। না, একটা বাচ্চা ছেলে রাত দিন খাটুক, বাবা যেমন পছন্দ করে না, মাও তা চায় না। আমি নিজের চোখে দেখতাম ঘি, ঘন দুধ, বড় মাছ আমরা কেউ খেতে পেতাম না। মাসের 28 দিন ডাল, তরকারি, শাক, চচ্চড়ি হতো। কিন্তু হলেও যদি মা কোনো দিন পটলটা, বেগুনটা ভাজত, কি বড়া টড়া করত, আমাকে বাবাকে তো বটেই, মদনকেও দুটো একটা না দিয়ে মা শান্তি পেত না, ভাত খেতে পারত না। চোখের ওপর তো দেখলাম। মদন আমাদের বাড়িতে কাজে লাগতে না লাগতে মা আমার একটা ছেঁড়া হাফ প্যান্ট সুন্দর করে সেলাই, ভালো বা ছেঁড়া বলতে আমারও অতিরিক্ত প্যান্ট ওই একটাই ছিল, কবে ওকে পরতে দিয়েছে। বাবা সামনের মাসে মাইনে পেলে মদনকে একটা গেঞ্জি কিনে দেবে। মা এখন থেকেই বলে রাখছে, যদি মা অল্প কদিনের মধ্যে ওকে এতটা আদর যত্ন করতে আরম্ভ না করত, তো মদনই কি মার এমন বাধ্য হয়ে পড়ত? মার মুখে শোনা। আমি স্কুলে চলে গেলে মদন সারাটা দুপুর মার কাছে বসে থাকে। কাগজ জেলে আমার ছোট বোনের দুধ বাল্লি গরম করে দেয়। হঠাৎ বৃষ্টি এসে গেলে ছুটে গিয়ে উঠোনের দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এনে রাখে। মিন্টু আমার ছেলে, তুইও আমার ছেলে, আমি কদিন মাকে বলতে শুনেছি। শুনে ফ্যাকাশে ড্যাবড্যাবে চোখে মদন আমার মুখের দিকে তাকিয়ে হাসত। 5 দিনের মাথায় পেঁপে চারাটার আরও 2টো 20 পাতা দেখা গেল। সব মিলিয়ে 6টা ডাঁটা, আর পুতুলের ছাতার মতো ছোট ছোট 6টা পাতা হয়েছে। এখন আর চারা না, রীতিমতো একটা গাছ বলা চলে, ভাবতাম আমি। আর অবাক খুশি চোখে বাদলা হাওয়ার ছোট ছাতার মতো পাতাগুলোর কাঁপন দেখতাম। মদন ডুমুরের ডাল কেটে সুন্দর একটা বেড়া তৈরি করে দিয়েছে। আমি আরও কিছু চারা এনে পুঁতব। মদন বলতো, আতা, করম চা, বাতাবি লেবু, পেয়ারার চারা কোথা থেকে আনবি? আমি বলতাম, পারবি জোগাড় করতে? বউবাজারে এসব চারা পাওয়া যায় রথের মেলায়, এখন তো রথ শেষ হয়ে গেছে। আরে ধ্যাত, রথের মেলা কিনে আনবো নাকি, এমনি সব নিয়ে আসবো।
কোথা থেকে শুনি? উৎসাহে খোলা বই ফেলে রেখে আমি মদনের বিছানায় গিয়ে বসতাম। আমার পড়ার ঘরেই দুজনের শোবার জায়গা, পাশাপাশি বিছানা। বাবা মা খেয়ে ও ঘরের দরজায় খিলেটে বাতি নিভিয়ে শুয়ে পড়ত। বেশ একটু রাত জেগে আমি পড়তাম। মদন আমার পড়া শুনতে শুনতে কোনোদিন ঘুমিয়ে পড়েছে, কোনোদিন একটা দুটো কথা শুরু করে পরে গল্প জুড়ে দিয়েছে। বাবা মা শুনতে না পায় এমনভাবেই নিচু গলায় দুজনে কথা বলতাম। তুই কি পেয়ারা করমচার চারা দেখে এসেছিস কোথাও? আমি কি এ পাড়ায় নতুন? মদন প্রশ্ন শুনে চাপা গলায় হাসত। কার বাড়িতে কোন গাছ আছে আমি সব জানি। শুনি না, কোথা থেকে করমচার চারা জোগাড় করবি? আমি তখন মদনের বালিশে মাথা রেখে তার পাশে শুয়ে পড়েছি। মদন আমার পেটের উপর হাত রেখে তারপর আমার কাছে মুখ এনে কথাটা বলে। শুনে আমি চুপ করে থাকি। একটু ভেবে পরে আস্তে আস্তে বলি, এমনি তো দেবে না ওরা, চুরি করে আনতে হবে। হ্যাঁ তাই তো, চুরি করব। সুকুমারদের বাড়ির পিছনের পাঁচিল টপকে বাগানের সব ফলমূলের চারা নিয়ে আসব। যেগুলো আনতে পারবো না ভেঙে চুরে নষ্ট করে রেখে আসব। উত্তেজনায় মদন তখন উঠে বসেছে। আমি ফিসফিস করে বললাম, চুরি করে ওসব আনলে মা রাগ করবে। মাকে বলতে গেছি নাকি চুরি করে এনেছি কি দেখিয়ে এনেছি? মদন আমার পেটে চিমটি কাটল। রাত থাকতে উঠে আমরা বেরিয়ে পড়ব কেমন? আমি ঘাড় নাড়ি। কি ভেবে একটু পরে বলি, সুকুমারের ওপর তোর খুব রাগ না? ওর মা তোকে আর ও বাড়িতে রাখলো না বলে? বয়ে গেছে ও বাড়িতে কাজ করতে। ভেংচি কেটে মদন আমার কথার উত্তর দেয়। একটু চুপ করে পরে, রাগ থাকবে না? রোজ স্কুলে যাবার সময় সুকুমার পায়ের জুতোটা বাড়িয়ে দিয়ে বলতো, বুরুশ করে দে। লাট সাহেবের ছেলের জুতো বুরুশ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে যেত। আর আজ কি না বলে, এখানে তোর সুবিধা হবে না, অন্য বাড়িতে কাজ পাস কি না দেখ গে। সুকুমারও বলেছে এ কথা। তবে যেন মদনের চোখে জল এসে পড়েছিল। আলো নিভিয়ে শুয়ে শুয়ে সেদিন সুকুমারের চেহারাটা মনে করছিলাম। ব্যারিস্টারের ছেলে, ভালো জামা জুতো পরে স্কুলে আসে, আমার সহপাঠী। কিন্তু তাহলে হবে কি? সুকুমার আমার সঙ্গে ভালো করে মিশবে দূরে থাক, কথাই বলে না। আমার সঙ্গে না, হাবুলের সঙ্গে না, সনাতনের সঙ্গে না। ওর বন্ধু অঙ্কুশ, অনুপম, নিহার, ওরা বড় লোক, আমরা গরিব। আমরা খালি পায়ে স্কুলে আসি, আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া। ভালো হবে, খুব ভালো হবে। মদনের প্রস্তাবটা মাথায় ঘুরছিল। ওদের বাগানের সব ফলের গাছ, ফুলের গাছ যদি ছিঁড়ে ভেঙে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া যায়, বেশ হয়। অন্ধকারে একসময় মদন আমার কানের কাছে মুখ সরিয়ে আনে। ঘুমিয়ে পড়লি? না। সুকুমারের বাবা রোজ বাড়িতে মদ খায়। ধ্যাত। আমি অল্প হাসলাম। হ্যাঁ রে, ওদের টাকা পয়সা থাকবে না, গাড়ি বাড়ি সব বিক্রি হয়ে যাবে। মদন থমথমে গলায় বলল, ওরা যদি আমাদের মতন গরিব হয়ে যায় তবে খুব মজা হয়, কেমন না? অন্ধকারে মাথা নেড়ে আমি উত্তর করলাম, তা হয় বটে। দুদিন আমরা চেষ্টা করলাম, কিন্তু দুদিনই ব্যর্থ হলাম। শেষ রাত্রিরের অন্ধকার টিপটিপে বৃষ্টি মাথায় নিয়ে আমরা সুকুমারদের বাড়ির পাঁচিলের কাছে দাঁড়িয়েছি কি অমনি মোটা লাঠি বাগিয়ে বাগানের মালি আমাদের তাড়া করেছে। আর সুকুমারদের কুকুরটা বাঘের মতন লাফিয়ে মদনের ওপর ঝাঁপিয়ে পড়ত। কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি। কত বড় এক একটা পেয়ারা দেখলি তো? বাড়ি ফিরে মদন আফসোসের গলায় বলতো, একবার যদি পাঁচিলের ওপর উঠতে পারতাম, 5-7টা পেয়ারা আনা যেত।
থাকগে, শেষে ধরা পড়ে যাব। আমি মদনকে সান্ত্বনা দিতাম, কিন্তু মদন চুপ থেকে যেন ও বাড়ির বাগানের ডাসা পেয়ারাগুলোর কথা ভাবত। নর্দমার পাশে একটা মাধবীলতার চারা কুড়িয়ে পেয়েছিলাম। পেঁপে গাছের গুড়ি থেকে আধাত দূরে সরিয়ে চারাটা পুঁতলাম। মদনকে বললাম, তুই দুমগ জল এনে ঢেলে দে, আমি একটা বাঁশের কঞ্চি কোথাও পাই কিনা দেখি, লতাটা তরতর করে বেয়ে উঠবে। বাঁশের কঞ্চি নিয়ে যখন ফিরে এলাম, দেখলাম মদন তেমনই গালে হাত দিয়ে বসে আছে, কি ভাবছে। ওদিকে মা মদনকে ডাকছে কয়লা ভেঙে দিতে। মদন নড়ছে না, সাড়া দিচ্ছে না। এক পা করে মা রান্নাঘরের পিছনে চলে আসে। বেলা হয়েছে, উনুন ধরাতে হবে, তোরা কি কেবল বাগানের পিছনে লেগে থাকবি? কিন্তু মার কথা শুনে মদন মুখ তুলল না। তোর কি হয়েছে, ভূতে পেয়েছে? মা হাসে। হুট করে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে পড়ল। বুঝলাম মদন অসন্তুষ্ট হলো আমার কথা শুনে। আমার দিকে কটমট করে তাকিয়েছিল একবার। শুনে মা হাসছিল। ছি, পরের জিনিসের ওপর লোভ করতে নেই, এমন একটা খুব ভালো জিনিস না পেয়ারা। তারপরও মদন মুখ নিচু করে নখ দিয়ে মাটি খুঁড়ছিল। উঠোনে বাবার খড়মের শব্দ শুনে তাড়াতাড়ি উঠে মার কয়লা ভাঙতে গেছে। না, পেয়ারা না, ভাবছিল সে ভূষণের কথা, সুকুমারদের বাগানের মালি। ওর সেবার জ্বর হয়েছিল। আমি নিজের হাতে কয়লা ভেঙে উনুন সাজিয়ে ওর উনুন ধরিয়ে দিলাম, সাগু জাল দিয়ে দিলাম, আর শালা আমায় লাঠি নিয়ে তেড়ে মারতে আসে। আমি হাসি। তুই তো আর এখন ওদের চাকর নোস, ও বাড়ির কেউ না তুই, কাজেই। বটে। দাঁত কিড়মিড়িয়ে মদন ভেঙচি কাটে। ওই শালা ভূষণের মাথাটা আমি ইট মেরে ভেঙে দেব। না না, ওসব করতে যাবি নে, খামুখা একটা গণ্ডগোল সৃষ্টি। আমি মদনকে বুঝিয়ে বললাম, জানতে পারলে বাবা রাগ করবে, বাবা গণ্ডগোল পছন্দ করে না, সাদাসিধে মানুষ, নিরিবিলি থাকতে চায়। বলে আমি স্কুলে চলে গেলাম। কিন্তু মদন আমার কথা শুনল কি? যেন ও বাড়ির ওপর তার আক্রোশের আর শেষ ছিল না। হ্যাঁ, তখন বিকেল। বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে দুপুরে। রাস্তায় জল জমেছে। আমরা স্কুল থেকে ফিরছি। আমি, হাবুল, সনাতন পিছনে হাঁটছি। আগে আগে চলেছে সুকুমার আর তার বন্ধুরা। হঠাৎ দেখলাম বিপরীত দিক থেকে আমাদের মদন শাঁসা করে ছুটে আসছে। সম্ভবত মা মুদি দোকানে কিছু কিনতে পাঠিয়েছে ওকে। মদন নিশ্চয়ই সুকুমারদেরকে এড়িয়ে আমার সঙ্গে হাবুলের সঙ্গে দু একটা কথা বলে তবে দোকানের দিকে যাবে। চিন্তা করলাম, কিন্তু চিন্তা করবার সঙ্গে সঙ্গে বিশ্রী ব্যাপারটা ঘটল। ইচ্ছা করেই মদনেরা করল। সবাই বুঝল। পা দিয়ে রাস্তার জল ছিটিয়ে সুকুমারের সাদা ধবধবে সার্টিনের শার্ট প্যান্ট নোংরা করে দিয়ে মদন ছুটে পালাচ্ছিল। কিন্তু যাবে কোথায়? সুকুমারকে দেখে শুনে বাড়ি নিয়ে যেতে একটু দূরে দূরে যে ভূষণ মালিও হাঁটছিল। মদন নিশ্চয়ই দেখতে পায়নি। ছুটে গিয়ে ভূষণ মদনকে ধরে ফেলল। সুকুমার আর তার বন্ধুরা উল্লাসে চিৎকার করে উঠল। মদনকে হিড় হিড় করে ভূষণ সুকুমারদের বাড়ির দিকে টেনে নিয়ে চলল। আমি আর আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে দেখলাম। কথাটা মা শুনল, অফিস থেকে ফিরে বাবা শুনল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর রাত 8টা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল। বাবা একসময় ঘরে ফিরতে মা বলল, তুমি কি একবার যাবে ও বাড়ি? নিশ্চয়ই ছেলেটাকে বেঁধে রেখেছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। রাখুক বেঁধে, বাবা গম্ভীর গলায় বলল।
যেমন কর্ম করেছে তার ফল ভোগ করুক। কেন হারামজাদা কাদা ছিটোতে গেল? তা ছেলে মানুষ না হয় একটা অপরাধ করেছে, আর কি তেমন অপরাধ, হয়তো ছুটে যাচ্ছিল বলে। আমি মার কথায় সায় দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল। বড় মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের হয়ে ক্ষমা চাইতে আমারও সম্মানে বাধে। ওদের কাছে ওরা বড়, কিন্তু আমিও শিক্ষিত ভদ্র সন্তান। আমিও বুঝলাম মদনকে এতটা রাত অবধি আটকে রাখা হয়েছে বলে ভিতরে ভিতরে বাবা খুব উত্তেজিত, ক্ষুব্ধ হয়ে আছে। মা আর কথা বলল না, কাজকর্ম একলা হাতেই সব সারতে লাগল। বাবা বারান্দার অন্ধকারে বসে তামাক খাচ্ছিল আর ভাবছিল, আর আমি হ্যারিকেনের সামনে বই খুলে মদনের বিছানা, দেওয়ালের হুকে ঝোলানো তার তালিমারা ময়লা হাফ প্যান্ট ও শার্টটা দেখছিলাম। আমার কেমন কান্না পাচ্ছিল। সত্যি মদন সে রাত্রে আর এলো না। সকালে চা খেতে খেতে বাবা ও মা ঠিক করল আমাকেও বাড়িতে পাঠানো হবে মদনের খোঁজ নিতে। মা বলল, ময়লা প্যান্ট ছেড়ে ধোয়া প্যান্ট পরে নে। বাবা বলল, অন্য কারো সঙ্গে কথা টথা বলে লাভ নেই, কেবল সতীশবাবুর স্ত্রীকে জিজ্ঞেস করবি মদন কাল বাড়ি ফেরেনি কেন। শুধু জেনে আসবি, আর কিছু বলতে হবে না। জিজ্ঞেস করলে বলবি বাবা পাঠিয়েছে। না না। মার কথায় বাবা আবার প্রতিবাদ করে উঠল। বলবি মা পাঠিয়েছে। আমি কেন? আমি এ ব্যাপারে নেই। হয়তো ব্যাপারটা এখানেই চুকে যাবে, কি গেছে, কিন্তু বাড়ির কর্তা মানে পুরুষ মানুষ খোঁজখবর নিচ্ছে জানতে পারার সঙ্গে সঙ্গে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াবে, জটিল হয়ে দাঁড়াবে। তোমাদের মেয়ে মানুষের মধ্যেই থাকে এটা, বুঝলে না? সেই জন্যই তো আমি মিন্টুকে সুকুমারের মার কাছে পাঠাচ্ছি। অল্প হেসে মা বলল, আচ্ছা। মানে বাবা রাগ দুঃখ দুশ্চিন্তা অভিমান মনে মনে যাই পোষণ করুক না কেন, বাইরে সব বিষয়ে নিরিবিলি মুক্ত থাকতে চায়। মদনের ব্যাপারে আরও একবার তা প্রমাণ হয়ে গেল। বুঝে মা আর উচ্চবাক্য করল না। কেবল আমি যখন ঘর থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি ছুটে এসে মা চিরুনি দিয়ে আমার মাথার চুলটা ঠিক করে দিল। বলল, সুকুমারের সঙ্গে কথাটা বলে কাজ নেই, কি বলতে কি বলে দিয়ে তুই আবার ঝগড়া টগড়া বাঁধিয়ে দিয়ে আসবি। আমি বললাম, না বলবো না। বাড়ির ভিতরে ঢুকতে হলো না। সুকুমারদের গেটের সামনে শিউলি গাছের তলায় আমি থমকে দাঁড়াই। মদনকে পেয়ে গেলাম, কিন্তু মদন খুব ব্যস্ত। বালতি করে ভিতরের চৌবাচ্চা থেকে জল বয়ে আনছে। সুকুমারদের গাড়ি ধোয়ানো হচ্ছে, ভূষণ গাড়ি ধোয়াচ্ছে। ড্রাইভার হারান দাঁড়িয়ে থেকে তদারক করছে। বেশ বড় বালতি। গাড়ির ফুটবোর্ডের কাছে বালতিটা নামিয়ে রেখে মদন হাঁপায়। তারপর আমার সঙ্গে চোখাচুকি হতে ও ফিক করে হাসে। আমি এ বাড়ি কাজে লেগে গেছি। কবে থেকে? বেশ আস্তে বললাম, ওই কাল বিকেল থেকেই। হলদে দাঁত কটা বার করে মদন তেমনি হাসতে থাকে। আমায় কিছু বলল না গিন্নিমা, বরং ভূষণকে গালমন্দ করেছে। ছেলে মানুষ ছুটতে গিয়ে জল ছিটিয়েছে তা বলে। আমি ফিরে আসছিলাম। মদন বলল, শোন, তোর মাকে বলবি আমি আর তোদের বাড়ি কাজ করব না, এখানে লেগে গেছি। গিন্নিমা কাল রাত্রে বলল, ওরা গরিব মানুষ, নিজেদেরই চলে না, তো ও বাড়িতে তুই থাকবি কি? আমি ফিরে এলাম। মা শুনল, বাবা শুনল। শুনে তারা একটা কথাও বলল না। আমি মুখ ভার করে রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। পেঁপে গাছ আরও দুটো নতুন পাতা মেলেছে। মদনের হাতে তৈরি ডুমুর ডালের বেড়াটা দেখছিলাম, কিন্তু আমি কি তখন জানতাম মদন গেছে, আমার পেঁপে চারাটাও আর থাকবে না।
3 দিন পর শেষ রাত্রে আবার জোর বর্ষা নামল। সে কি বৃষ্টি! যেন জল ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না। কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায়? সেই অন্ধকার থাকতে জেগে বিছানায় বসেছিলাম। হ্যাঁ, তখন বেলা 8টা বেজে গেছে। বৃষ্টির জোরটা একটু কমেছে কি? আমি হুট করে দরজা খুলে ছুটে বেরিয়ে সোজা রান্নাঘরের পিছনে চলে গেলাম। আমার বাগানের অবস্থা কি হয়েছে দেখতে ভীষণ মন কেমন করছিল। কেননা উঠোনে জল জমেছে, রান্নাঘরের পিছনটা ঢালু, সেখানে কত জল দাঁড়ালো, পেঁপে গাছ মাধবী চারা ডুবে গেল কি না, এবং যদি তাই হয় জলটা সরাবার কি ব্যবস্থা করা যায় ইত্যাদি ভাবতে ভাবতে আমি বৃষ্টি মাথায় করে ডুমুর তলায় ছুটে গিয়েছিলাম। কিন্তু বাগানের চেহারা দেখে আমার মাথা ঘুরে গেল। পেঁপে চারাটা নেই, মাধবীলতাটা জলে কাদায় লুটোপুটি খাচ্ছে, ডুমুরের ডালের বেড়াটা ভেঙে তছনছ হয়ে আছে। আমার ডুকরে কাঁদতে ইচ্ছে হলো। বারান্দা থেকে মা ডাকছিল, বাবা ডাকছিল, ভিজিস নে, জ্বর হবে, চলে আয় চলে আয়। আমার পেঁপে গাছটা নেই, চিৎকার করে উঠলাম। জলে ভাসিয়ে নিল কি? মা বলল, উঠোনের সব জল তো নদীর স্রোত হয়ে ঘরের পিছনে ছুটছিল। তাই বলো, বেড়াও ভাঙা, পেঁপে চারাও নেই। বাবা গম্ভীর হয়ে মুখ থেকে হুঁকো সরিয়ে আমার দিকে না তাকিয়ে মার দিকে তাকিয়ে বলল, ওই হারামজাদা গরুটা নিয়ে গেছে। শেষ রাত্রিরে একটা খচখচ শব্দ শুনলাম না রান্নাঘরের পিছনে? আমি শুনিনি শব্দ। মা আমার দিকে মুখ ফেরালো। হবে হয়তো, যদি জলে ভাসিয়ে নিত এদিকে ওদিকে কোথাও থাকতো তো, গাছটা তো অদৃশ্য হয়ে যেত না। ওই গরুর কর্ম। একেবারে গোড়া শুদ্ধ খেয়ে গেছে, যেন উপড়ে তুলে সবটা গাছ মুখে নিয়ে সরে পড়েছে। আমি কান্নার সুরে বললাম, এ একটা শেকড় পর্যন্ত রেখে যায়নি। মা চুপ করে রইল। বাবা আবার মুখে হুঁকো তুলল। কত যত্ন করে গাছের সবটা ঘিরে মদন ডুমুরের ডাল পুঁতে বেড়া করে দিয়েছিল। যেন নিজের মনে বললাম আমি। শুনে মা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। বাবা নির্বিকার। আমার ওই বাগানের সঙ্গে যে মদনের স্মৃতি জড়িয়ে আছে মাতা স্বীকার করল। মার নিঃশ্বাস ফেলার শব্দে তা বুঝলাম। কিন্তু বাবা যেন কথাটাকে তেমন আমল দিচ্ছিল না। বাবার ধমক খেয়ে গাছের শোক বুকে পুষে এক পা করে পড়ার ঘরে চলে এলাম। হ্যাঁ, তারপর 6 মাস গেছে। পরীক্ষা টরীক্ষা শেষ, শীতের দুপুর। হঠাৎ আবার কি করে যে সুকুমারের সঙ্গে আমার ভাব হয়ে গেল বলা শক্ত। আমার মনে হয় ডিটেকটিভ গল্পের বইটা আমার একটা মামাতো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে বইটা আমাকে দিয়ে গেছে। কি করে যে সুকুমার জানতে পেরেছিল? একদিন হুট করে গল্পের বই নিতে আমার পড়ার ঘরে এসে হাজির। একটু অবাক হলেও তৎক্ষণাৎ তাকে বইটা পড়তে দিলাম। তারপর আর কি, ও আমাদের বাড়িতে এলো যখন আমাকেও ভদ্রতা রাখতে ওদের বাড়িতে যেতে হলো। এবং এটা সবাই স্বীকার করবে, দীর্ঘকাল ঝগড়াঝাটি চলার পর যখন ওই বয়সের দুটি ছেলের মধ্যে ভাব হয় তখন তা দেখতে দেখতে বড় বেশি গাঢ় নিবিড় হয়ে ওঠে। যেন সুকুমার আমাকে না দেখে থাকতে পারে না, আমি তাকে না দেখে শান্তি পাই না। ওর বাড়ির ঘরে বসে দুজনে গল্প করি, ওদের প্রকাণ্ড ছাদে উঠে বেড়াই, কখনো আমরা বাগানে নেমে যাই। হ্যাঁ, বাগানের মতো বাগান বটে। একধারে ফুলের গাছ, একধারে ফলের গাছ। পাঁচিলের এ মাথা থেকে আরম্ভ করে ও মাথা পর্যন্ত বাগানের আর শেষ নেই। কোনটা কলমের চারা, কোনটা বীজের গাছ, সুকুমার আমাকে আঙুল দিয়ে দিয়ে দেখায়। তারপর দুজন
একটা গাছের কাছে এসে দাঁড়াই। দীর্ঘ কাণ্ড, লম্বা ডাঁটা, সতেজ সবুজ ছড়ানো পাতা নিয়ে একটা সুন্দর পেঁপে গাছ ফলতে আরম্ভ করেছে। ওটা এনে লাগিয়েছে মদন, আমাদের চাকর। এইটুকুন গাছ ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল, সুকুমার বলছিল। তাকিয়ে তাকিয়ে আমি গাছটা দেখলাম, যেন কি বলতে গিয়ে থেমে গেলাম। সুকুমার আমার হাত ধরে বলল, চল এখন ওপাশটা ঘুরে দেখা যাক। বাগান দেখা শেষ করে গল্প করতে করতে দুজন যখন সুকুমারদের বাঁধানো উঠোন পার হয়ে ও বাড়ির ঘরের দিকে এগোচ্ছি, দেখলাম মদন চৌবাচ্চার ধারে বসে মাথা গুজে চায়ের কাপ প্লেট ধুচ্ছে। ও আমায় দেখতে পায়নি। যদি মুখ তুলে তাকাতো, আমি নিশ্চয়ই তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিতাম। বাড়ি ফিরে কথাটা মাকে বললাম না। আমার মনে যে কষ্ট লেগে রইল, মাকে আর তার ভাগ দিয়ে কি হবে ভেবে চুপ করে রইলাম। কেবল চাকরি না, আমার রান্নাঘরের পিছনের ছায়ায় ঢাকা স্যাঁতস্যাঁতে জমির চেয়ে ও বাড়ির রোতালো বিশাল বাগানের মাটি ওর কাছে প্রিয় হবে, তাতে অবাক হবার কি আছে। কিন্তু অবাক লাগলো নিজের কাছে। মদনের ওপর আমি একটুও রাগ করতে পারলাম না। কি তারপর যখনই সুকুমারদের বাড়িতে গেছি, আমি সরাসরি ছুটে গেছি ওদের বাগানে। সতেজ সবুজ যৌবনের লাবণ্যমণ্ডিত দীর্ঘছত্র পেঁপে গাছটা আমাকে বড় বেশি টানতে লাগল। সকাল নেই বিকাল নেই, সুকুমারের হাত ধরে পেঁপে গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। এদিকে সুকুমারের সঙ্গে গল্প করি, কিন্তু আমার চোখ ওদিকে, যেন গাছটাকে দেখে দেখে আর আঁশ মিটত না। একদিন দুপুরবেলা গাছটা দেখতে দেখতে হঠাৎ আমার বুকের ভিতর কেমন ভয় ঢুকল। মাঝখানে গল্প থামিয়ে আমি সুকুমারকে বললাম, চলি রে। কেন? একটু অবাক হয়ে ও আমাকে দেখছিল, কিন্তু ওর দিকে আর না তাকিয়ে আমি তাড়াতাড়ি বাইরে ছুটে এলাম। তখনও বুকের ভয়টা ডেলা পাকিয়ে আমার গলার কাছে ঠেকছিল। মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায়নি। আমার বারবার মনে হচ্ছিল পেঁপে চারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। কেবল মদনকে না, আমাকেও। না হলে আমাদের ছোট উঠোন, টিনের ঘর, ছায়ায় ঢাকা ডুমুরতলার কথা ভুলে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়ির বাগানে পড়ে থাকব কেন? বাড়ি ফিরে মার পায়ের কাছে চুপ করে বসে রইলাম। কি হলো? মা প্রশ্ন করছিল। আমার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল। কাঁদছিস কেন? ব্যস্ত হয়ে মা শুধোয়। আমি কথা বলি না। আমি কি বলতে পারতাম রোগা ময়লা কাপড় পরা তোমার শুকনো মুখের কথা ভুলে গিয়ে ও বাড়ির শাড়ি গয়না পরা প্রগল্ভ স্বাস্থ্য সুকুমারের মার দিকে তাকিয়ে থাকতাম। আর কখন তিনি সাদা পাথরের বাটিতে করে আমাকে ও সুকুমারকে আপেল আনারস কেটে দেবে, সেই সোনাঝরা বিকেলের অপেক্ষায় আমি শুকিয়ে থাকতাম। থাকতে আরম্ভ করেছি। আর কোনোদিন আমিও বাড়ি যাইনি। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে।